जय हिंद। আমরা অল বেঙ্গল ট্যালেন্ট টেস্টের বিভিন্ন ইয়ারের প্রশ্নের সমাধান করছিলাম। আজ আমরা চতুর্থ শ্রেণীর একটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি 2023 সালে অল বেঙ্গল ট্যালেন্ট টেস্টে এসেছিল। এখানে 100টি প্রশ্ন আছে, সময় 2 ঘন্টা। তো আমরা এর আগে অনেক ক্লাস দিয়েছি, 1, 2, 3, 4 এর সমস্ত ক্লাস দেওয়া আছে, তোমরা ক্লাসটা দেখে নেবে। 100টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্ন 1 নাম্বার করে। এখানে জিআই আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, জিকে আছে, এই বিষয়গুলো আছে। সময় 2 ঘন্টা। তো চলো আমরা শুরু করি। আমরা খুব সহজে বিষয়টা শিখে নেব এবং দ্রুত সমাধান করার চেষ্টা করব। তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে। প্রথমে দেখো চারটে করে অপশান দেওয়া আছে। কোনটি অড, মানে কোনটি এই বাকিগুলোর থেকে আলাদা, সেটাকে আমাকে খুঁজে বার করতে হবে। প্রথমে দেখো 5 আছে, প্রথমে 5, 7, 17, 21। এর মধ্যে 21 আলাদা, কারণ কি এই সবগুলোই মৌলিক সংখ্যা। 5, 7, 17 মৌলিক সংখ্যা, শুধুমাত্র 21 মৌলিক সংখ্যা নয়। তাহলে দেখো ই, আই ও এফ, এফটি আলাদা, কারণ কি ই, আই ও ভাওয়েল, এফটা কনসোনেন্ট। তারপরে দেখো বি, সি, ইউ, ভি, এর মধ্যে ইউটা ভাওয়েল, বাকিগুলো কনসোনেন্ট, সেই জন্য ইউটি আলাদা। তারপরে দেখো মশা, গোট, ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বর, তাহলে মশা কামড়ালে এই বাকি রোগগুলি হয়, সুতরাং এইগুলো রোগের নাম, ঠিক আছে। আর এটা প্রাণীর নাম, এটা কামড়ালে এইগুলো হয়। তারপরে দেখো 35, 55, 75, 59, এই চারটি সংখ্যার মধ্যে কোনটি আলাদা? 59 আলাদা, কারণ 59 মৌলিক সংখ্যা, বাকিগুলো মৌলিক সংখ্যা নয়, প্রত্যেক সংখ্যাকে ভাগ করা যায়। অফিস, আদালত, বিদ্যালয়, মন্দির, এখানে অফিস, আদালত, বিদ্যালয় এইগুলো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, এখানে বিভিন্ন রকম কাজকর্ম হয়, কিন্তু মন্দিরটি আলাদা, কারণ এটা প্রার্থনা, কিন্তু মন্দির প্রার্থনা গৃহ, সুতরাং মন্দিরটি আলাদা। তারপরে দেখো হাসপাতাল, সেবিকা, রোগী, চিকিৎসা, এই হাসপাতালে এই সেবিকাও থাকে, রোগীও থাকে, চিকিৎসাও হয়, তাহলে কোথায় হয়? হাসপাতালে, সুতরাং হাসপাতালটি আলাদা। তারপরে দেখো একটি প্রশ্ন দেওয়া আছে, কপাল, গোঁফ, চুল, লোম, তাহলে এই সবগুলোই কিন্তু লোম সম্পর্কিত, ঠিক আছে। এখানেও পশম আছে, এখানেও পশম, চুল, এখানেও পশম, চুল, সুতরাং কপালটি আলাদা, এখানে কোনো পশম নেই। তারপরে দেখো রাম, শ্যাম, তুমি, মিতা, এই রাম, শ্যাম, মিতা এগুলো কি থার্ড পার্সন, এগুলো কোনো নাম, ঠিক আছে। তুমি সেকেন্ড পার্সন, তুমি আলাদা। তারপরে দেখো পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, নেপাল, এখানে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নাম, নেপাল একটি আলাদা দেশের নাম, সুতরাং নেপাল আলাদা। পরীক্ষায় যখন প্রশ্ন থাকবে তোমাকে কী করতে হবে? এরকম টিক করতে হবে, টিক, ঠিক আছে, টিক অথবা গোল করতে হবে, ঠিক আছে। পরীক্ষার সেন্টারে তোমাকে বলে দেবে হয় টিক করো না হয় গোল করো। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভুটান, পাকিস্তান, এই দেখো বাংলাদেশ, ভুটান এবং পাকিস্তান এটা ভারতবর্ষের প্রতিবেশী দেশ, কিন্তু ভারতবর্ষের রাজ্য কি? পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রাজ্য। তোমরা আগে যে সমস্ত ক্লাসগুলো দিয়েছি, এই ক্লাসগুলো শুধু যে 1-এর জন্যই তা না, কিন্তু বা 4-এর জন্য তা না, এই ক্লাসগুলো প্রত্যেক ক্লাসের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ একই ধরনের প্রশ্ন তোমরা দেখবে 2এও এসছে, 3তেও এসছে, 4এও এসছে, সুতরাং তোমরা এই সব প্রশ্নগুলোই করবে, ঠিক আছে, তোমাদের সকলেরই উপকারে লাগবে। তারপরে দেখো এইখানে একটি করে বক্স দেওয়া আছে, এখানে দেখো এই যে এই বক্সটা করে দিয়েছে, ঠিক আছে। এই বক্সটাকে এখানে এই ফাঁকা স্থানে এইখান থেকে যে কোনো একটি অপশান কোনো রকম চেঞ্জ না করে এখানে দিয়ে এই ফিগারটি সম্পূর্ণ করতে হবে। তাহলে এখানে দেখো অপশান ডি এরা গোল করে দিয়েছে, তাই না, এই গোল অপশান ডি করছে, তাহলে এই অপশান ডি যদি এখানে দেওয়া হয় তাহলে ফিগারটি সম্পূর্ণ হবে। এটা ওরা করে দিয়েছে, আমাদের করতে হবে নিচের থেকে। তাহলে দেখো নিচে আমরা যদি দেখি, এইখানে দেখো ভালো করে আমরা দেখবো যে এইখানে যে প্রথমে এটা কমপ্লিট করি, তাই না, এরকম আসবে, তাহলে এই ফিগারটা কমপ্লিট হবে। এইবার দেখো এই ফিগারটা এখানে কোথায় আছে, এরকম কোথায় আছে, এরকম এখানে নেই, এখানে এটা আছে, আচ্ছা এখানেও নেই, তাই না, এখানেও নেই, এটা হবে না, আচ্ছা বি হবে না সি, ডি হবে। এবার দেখো নিচে একটা ফিগার আছে না, এই ফিগারটা এরকম আসবে, এরকম না, তাহলে এটা কোনটার মধ্যে আছে? বি না ডি? ডি তো ছোটো, এটা ছোটো না, ডি হবে না, তাহলে বি হবে উত্তর আমার। বোঝা গেল? এইভাবে আমাকে এটা পূরণ করতে হবে। তারপরে দেখো পরেরটা দেখো এই ফিগারটা প্রথমে দেখবো, এই রাউন্ডটা, তাই না, কোনাকুনি দাগ কোনটা? এটা আছে, নেই, এটাই আছে, এটাই নেই, এটাও নেই, তাহলে আমার অপশান বি। আমার একটি মাত্র দাগ ঠিক করে ধরতে পারলে আমার উত্তর আমার হয়ে যাবে, বেশি সমস্যা হবে না।
এরপরে দেখো প্রথমে কী করি, প্রথমে এটাতে কী করবো, প্রথমে এটা সম্পূর্ণ করবো। সব মাঝখানে দাগ এসছে, এটা মাঝখানে দাগ আছে, ভালো কথা, এটাও আছে, এটাও আছে, এটাও ঠিক আছে। এবার দেখো পরে যে দাগটা, এটা এরকম না, এই দাগটা এরকম না, এই উপরের দাগটা এরকম, তো তাহলে নিচের দাগটা এরকম হবে, এই দাগটা এরকম, তাহলে এরকম কোনটা আছে, এরকম আছে, এখানে নেই, এটাও নেই, এটা আছে, এটাও নেই, তাহলে অপশান ডি আমার উত্তর। দেখছি এরকম আছে না, পরে এরকম হবে এবার একটা, তাহলে ডি উত্তর। খুবই সহজ, কোনো কঠিন ব্যাপার না, কিন্তু আমাকে ধরতে হবে বিষয়টা যে কীভাবে এগিয়েছে। তারপরে দেখো এটা যদি এই এর মাঝখানে দাগ, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে নেই, এটা বাদ চলে গেল। এইবার দেখো, এইবার যদি ভালো করে দেখি আমরা, এখান থেকে আরেকটি দাগাতে না, আরেকটি দাগ হবে, এটাই আছে, এটাই আছে, এটাই আছে, ঠিক আছে। এইবার দেখো এইখান থেকে দাগটা কেমন এসছে, এই দাগটা এসছে এরকম না, এই দাগটা এরকম হবে, তাই না? এই দাগটা এরকম তো, কারণ এখানে দেখো এই এরকম, তার নিচে দাগটা এরকম হবে, তাই এরকম দাগ কোনটা আছে, এটা আছে, নেই, এটাই আছে, হ্যাঁ এটাই আছে, এটাই আছে। এইবার দেখো হয় বি না সি, তাহলে এখান থেকে এখানে দেখো এই যে দাগটা, এই দাগটা কি এখানে আছে, এখানে কোথাও নেই, তাহলে আমার অপশান বি আমার উত্তর, ঠিক আছে। তারপরে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে চিত্রগুলো ভালো করে দেখলে আমরা এই একই রকম চিত্র, নিচে এই দাগটা কেমন আছে দেখে নাও। এখানে দেখো এই চিত্রটা এখানে ভর্তি করতে হবে, তাহলে দেখো এই কোণায় ডান দিকে, এই কোণায়, তাহলে এখানে ফাঁকা অংশ থাকবে, এখানে ফাঁকা অংশ, এখানে কিন্তু কোনো দাগ থাকবে না, এখানে দেখো দাগ আছে, তাহলে এটা হবে না। এটা অনেক বড়, এটাও হবে না। এটা অনেক ছোট, দেখো ছোট না, এটাও হবে না। অপশন নাম্বার সি উত্তর। জাস্ট আমি এই একটি ফিগার দেখে আমি বাকিটা পুরো সম্পূর্ণ করে ফেলতে পারলাম। তারপরে দেখো এখানে কি আছে, এখানে ভালো করে দেখলে আমরা, এইখানে ফিগারটা দাগটা এরকম এরভাবে গিয়েছে, এইটাই তো, এটা এরকম মিশেছে। তাহলে দেখো এইখানে দেখো এই যে ফিগারটা এসছে, এই ফিগারে কিন্তু মাঝখানে কোনো দাগ নেই, তাই না? এখানে দেখো দাগ আছে না, এটাও হবে না। এইটা দেখো এই ফিগারে এরকম দাগ আছে কোথাও, এখানে এরকম দাগ এখানে আছে কোথাও, এরকম দাগ আছে কোথাও, দাগ নেই, তাহলে এটাও হবে না। হয় সি না হলো ডি। কিন্তু এই যে ডি দেখো, এই যে এই দাগটা এরকম না, তাহলে এখানে যে দাগটা হবে এটা এরকম থাকবে, তাই না? তাহলে এইটাই কোনায়, তাহলে ডি হবে না, উত্তর আমার সি। খুবই সহজ। তারপরে দেখো এটা কেমন হবে, এটা হবে এই রকম, তাহলে এরকম দাগ আছে, এটা বড়, এটা ছোট, এটাও হবে না, এটা হতে পারে। এবার দেখো হয় বি না হলে ডি। এইবার দেখো এখানে আমার প্রথম চিত্র আসবে একটা এই, তারপরে একটা এই, তারপরে একটা এরকম না, তাহলে তিনটে দাগ হবে। এখানে দাগ কটা, এক দুই দুই তিন চারটে দাগ, চারটে দাগ হবে না, তিনটে দাগ, এক দুই তিনটে দাগ। অপশন নাম্বার ডি উত্তর। কত সহজ না? তোমরা ক্লাসটা রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে। এবার দেখো প্রথম পার্টে আমরা করলাম ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। এবার করব স্যাট, ঠিক আছে। এখানে 20 থেকে 21 থেকে 100 পর্যন্ত প্রশ্ন আছে, জিকে আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, বাংলা আছে। তো দেখো প্রথমে কী লেখা আছে, ভারতের কোন পাখি আজ বিলুপ্ত হয়ে গেছে? বামন, তিতির না গোলাপি হাঁস? ডোডো। ডোডো আজকে বিলুপ্ত হয়ে গেছে ভারতবর্ষের থেকে বর্তমানে, ঠিক আছে। তারপরে দেখো বালিদ্বীপের কোন প্রাণী আজ হারিয়ে গেছে? এই বাঘ। বাঘ মানে বালি বাঘ, ঠিক আছে, বালিদ্বীপের বালি বাঘ আজ হারিয়ে গেছে, বালি বাঘ এখন আর নেই। সাধারণত পদার্থ ক প্রকার? পদার্থ 3 প্রকার। বস্তুর ওজন মাপার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা তুলা যন্ত্র ব্যবহার করি বস্তুর ওজন মাপার জন্য। চাঁদ কিভাবে ঘুরছে? চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। বোঝা গেল, অপশান সি উত্তর। চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। কোন সময় আমরা চাঁদকে দেখতে পাই না? অমাবস্যার সময় আমরা চাঁদকে দেখতে পাই না। তারপরে দেখো আকাশের কোন দিকে সপ্তর্ষিমণ্ডল দেখা যায়? আকাশের দক্ষিণ পশ্চিম দিকে আমরা সপ্তর্ষিমণ্ডলকে দেখতে পাই, ঠিক আছে। ধ্রুব তারার অবস্থান কোথায়? ক্রতু ও পুলহের, কেউ বলে কেতু, কিন্তু কেতু না, ক্রতু ও পুলহের সোজাসুজি এক সরলরেখায় উত্তর দিকে আমরা ধ্রুবতারা দেখতে পাই। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ। সূর্য পৃথিবীর মাঝের গ্রহগুলো কী কী? এই বুধ শুক্র। তাহলে আমরা পরপর যদি সূর্য থেকে পরপর গ্রহের লাইন দেখি আমরা, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন, লাস্টে প্লুটো তো বামন গ্রহ, এখন মনে থাকবে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন, 8টি গ্রহ। আর প্লুটো বামন গ্রহ।
শনি গ্রহের সন্ধানী যানটির নাম কি? শনি গ্রহের সন্ধানের জন্য একটি যান পাঠানো হয় পৃথিবী থেকে, তার নাম কি? ক্যাসিনি। বোঝা গেল। আর মঙ্গল গ্রহের বুকে সন্ধানী যানটির নাম কি? কিউরিওসিটি। মঙ্গল গ্রহের বুকে একটি যান পাঠানো হয় যে মঙ্গল গ্রহের অবস্থান কীরকম, সেখানে প্রাণীর অস্তিত্ব আছে কি না, এই সমস্ত নানাবিধ বিষয় জানার জন্য একটি যান পাঠানো হয়, তার নাম কিউরিওসিটি। ঠিক আছে। ভারতবর্ষ থেকে চাঁদে পাঠানো যানটির নাম কি? চন্দ্রযান। ঠিক আছে। ভারতবর্ষ থেকে চাঁদে যে যানটা পাঠানো হয় তার নাম চন্দ্রযান। তারপরে দেখো কি লেখা আছে এখানে, ইস্পাত তৈরি হয় কিভাবে? ইস্পাত তৈরি হয় গলানো লোহার সাথে বিভিন্ন ধাতু মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়। বোঝা গেল। গলানো লোহার সঙ্গে বিভিন্ন ধাতু মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়। সাপের বিষ কোথায় থাকে? তাহলে সাপের বিষ থাকে দাঁতের নিচে, বিষথলিতে সাপের বিষ থাকে। ঠিক আছে, মনে থাকবে এটা। তারপরে দেখো, কোন পাতার রস খেলে রক্ত আমাশয় নিরাময় হয়? কোন পাতার রস? আমরুল পাতার রস। ঠিক আছে, আমরুল পাতার রস খেলে রক্ত আমাশয় নিরাময় হয়। মেচ রাজাদের নাচ কোথায় দেখা যায়? দেখা যায় উত্তরবঙ্গে। ঠিক আছে, মেচ রাজাদের নাচ দেখা যায় উত্তরবঙ্গে, বিশেষ করে জলপাইগুড়ি জেলায়। কৃষ্ণনগরের কোন মিষ্টি খুব বিখ্যাত? কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা। ঠিক আছে, কৃষ্ণনগরের সরভাজা খুব বিখ্যাত। মেঘালয়ের আদিবাসীর নাম কি? জয়ন্তী খাসিয়া কি মেঘালয়ের আদিবাসীর নাম? তাহলে মেঘালয়ের আদিবাসীর নাম কি? জয়ন্তী খাসিয়া গারো। হ্যাঁ, গারোটা নেই এখানে। মাফলং বনভূমির একটি গাছের নাম হলো পাইন গাছ। ঠিক আছে, পাইন গাছ, রুদ্রাক্ষ গাছ, দেখবে আমাদের রুদ্রাক্ষ যে ফল হয় না, সেই রুদ্রাক্ষ গাছ মাফলং বনভূমির একটি বিখ্যাত গাছ। আরবাড়ি জঙ্গল কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিম মেদিনীপুর জেলায় দেখতে পাওয়া যায় আরবাড়ি জঙ্গল। সূর্য মন্দিরে কত জোড়া চাকা আছে? সূর্য মন্দিরে চাকা আছে 12 জোড়া। ঠিক আছে, আর ঘোড়া আছে 6 জোড়া, 12 জোড়া চাকা আছে। বিষ্ণুপুরের আরেকটি নাম কি? মল্লভূমি। এই প্রশ্নটা অনেকবার এসছে এটা। ঠিক আছে, বিষ্ণুপুরের অন্য নাম মল্লভূমি। হ্যাঁ, তারপরে দেখো, কত সালে ব্যান্ডেল চার্চ বানানো হয়েছিল? মানে যে বর্তমান যে ব্যান্ডেল চার্চ, আধুনিক যে ব্যান্ডেল চার্চ, সেটা বানানো হয় 1660 সালে। কিন্তু প্রথম যে ব্যান্ডেল চার্চ তৈরি করা হয় সেটা 1599 সালে। ঠিক আছে, 1599 সালে প্রথম ব্যান্ডেল চার্চ স্থাপিত হয়। কিন্তু যদি বলে আধুনিক ব্যান্ডেল চার্চ, তাহলে 1660 সালে। তারপরে দেখো, রাজা ভাত খাওয়া প্রতিবীক্ষণ কেন্দ্র, রাজা ভাত খাওয়া প্রতিবীক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে বক্সা অরণ্যে, কিন্তু এটা আলিপুরদুয়ার। ঠিক আছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলা না। ঠিক আছে, আলিপুরদুয়ারের বক্সা অরণ্যে এই রাজা ভাত খাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্র অবস্থিত। অপশান সি, কিন্তু এটা জলপাইগুড়ি হবে না, এটা হবে আলিপুর জেলা। ঠিক আছে। মমি কোথায় সংগ্রহ করে রাখা হয়? কলকাতার জাদুঘরে মমি সংগ্রহ করে রাখা হয়। আদিবাসী মানুষের সংগ্রহশালা কোথায় দেখতে পাওয়া যায়? রাঁচিতে। এটা অ্যাকচুয়ালি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে আদিবাসীরা আছে সেখানে এই ধরনের সংগ্রহশালা আছে। তবে রাঁচিতে, তারপরে আমাদের মেদিনীপুরে, এই সমস্ত জায়গায় এই সংগ্রহশালাগুলো দেখতে পাওয়া যায়। কোথায় গান্ধী স্মারক সংগ্রহশালা? ব্যারাকপুরে গান্ধী সংগ্রহশালা আছে। তারপরে দেখো, বাংলার লোকশিল্পের জন্য নানা রকম জিনিসপত্র কোথায় সংগ্রহ করে রাখা হয়? এই গুরু সদাই দত্ত মিউজিয়াম। ঠিক আছে, গুরু সদাই দত্ত মিউজিয়ামে বাংলার লোকশিল্পীদের বিভিন্ন যেরকম জিনিসপত্র সেগুলো সংগ্রহ করে রাখা হতো। ঠিক আছে। তারপরে দেখো, লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? লেপচা মিউজিয়াম দার্জিলিং জেলায় অবস্থিত লেপচা মিউজিয়াম। তাহলে 1 থেকে 50 পর্যন্ত আমরা কিছু জিআই করলাম প্লাস জিকে করলাম। এইবার আমরা করব অঙ্ক, তারপরে লাস্টে ইংরাজি এবং কিছু বাংলার প্রশ্ন আছে। একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5, তাই না? তাহলে আমরা লিখে নিই একক, দশক, শতক। একক স্থানীয় অঙ্ক 5, দশক স্থানীয় অঙ্ক 0 আর শতকের স্থানে 7, তাই না? তাহলে সংখ্যাটি কত হবে? এই 705। অপশান এ 705। বোঝা গেল, সহজ অঙ্ক, কোনো কঠিন কিছু না। আমরা দেখবে তোমরা যে আগের ক্লাসগুলোতে 2, 3, 4 যে অঙ্কগুলো করেছো একদম সোজা অঙ্ক কিন্তু, এবং এই অঙ্ক ঘুরিয়ে ফিরে বারবার আসে। দেখবে 4 অঙ্ক খুবই ওই 2, 3 মতো নেই, এই 2-1টা অঙ্ক আলাদা, কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক একই। সুতরাং প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা খুবই গুরুত্ব সহকারে দেখব। মিঠুর বয়স যখন 5 বছর 11 মাস 12 দিন তখন তার ভাই বাবুর জন্ম হয়। বাবুর বয়স আজ 3 বছর
5 মাস 5 দিন মিঠুর বয়স, বর্তমান বয়স কত? ভালো কথা। তাহলে কি করব, এই মিঠুর এই বয়সটা আর এই বয়সটা যোগ করে দেবো, যোগ করলে উত্তর হয়ে যাবে। তাহলে দেখো উত্তর, দেখো আমার এই দিনের সঙ্গে দিন যোগ করব, এদিকে 12 দিন আর এদিকে 5 দিন, কত হয়? 12 আর 5 17 দিন। তাহলে অপশান কোথায় 17 আছে? এখানে নেই, এখানে নেই, এখানেও নেই, এই 17 দিন এখানে আছে না, তাহলে অপশান আমার বি উত্তর। দেখবো যে আমরা বুদ্ধি করে যে দিনের তলায় দিন লিখবো, মাসের তলায় মাস, বছরের তলায় বছর। তাহলে এখানে এই হলো, আর এদিকে 12 মাস 11 মাস, ওদিকে 5 মাস। আমরা কি জানি, যখন মাসের ঘরে 12-র বেশি হয়ে যায় তখন আর রাখা যায় না, তখন কি করতে হয় যে 12 হলে এক বছরটা বাদিকে বছরের ঘরে নেব আর বাকি মাসটা রেখে দেবো। তাহলে 11 মাস আর এদিকে 5 মাস, কত হয়? 16 মাস। 16 মাস মানে কি 1 বছর 4 মাস। তাহলে এখানে 4 মাস থাকলো এখানে, আর 1 বছরটা 5 আর এদিকে 3, 8 বছর 1 বছর 9 বছর 4 মাস 17 দিন। বুঝতে পারলে? তারপরে দেখো 117 সংখ্যাটি যুগ্ম না অযুগ্ম? তাহলে যুগ্ম না অযুগ্ম মানে জোড় না বিজোড়? তাহলে দেখো এই সংখ্যাটি আবার এখানে অনেকগুলো অপশন আছে, যুগ্ম নয়, যুগ্ম, অযুগ্ম, যুগ্ম, মৌলিক, যৌগিক, অনেক কিছু আছে। তাহলে দেখো এই 117কে আমরা ভাগ করতে পারি, তাই তো? 9 গুণ 13 না? তার মানে কি এটা ভাঙা যায়? তাহলে এটা অযুগ্ম, এটা বিজোড় সংখ্যা কিন্তু যৌগ। তাহলে অযুগ্ম অথচ যৌগিক সংখ্যা, ঠিক আছে? মানে সংখ্যাটা কিন্তু আমরা ভাঙতে পারবো, তার মানে সংখ্যাটা বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক নয়, যৌগিক সংখ্যা। তারপরে দেখো একটি শ্রেণীতে ছাত্রদের প্রত্যেক সারিতে 6 জন করে দাঁড় করানোর পরে 6 জন করে 4টি সারিতে দাঁড়ানোর পর দেখা গেলো একজন এক্সট্রা। তাহলে একটি সারিতে 6 জন করে 4টে সারিতে দাঁড় করালাম, তারপরে দেখি একজন বাচ্চা আমার এক্সট্রা। তাহলে কত? 4 6 24 রাখে মোট 25 জন ছাত্র ওই ক্লাসে আছে। কতজন দাঁড় করালে একজন অবশিষ্ট থাকবে না? তাহলে দেখো আমি এক কাজ করবো, 4 জন করে রেখেছে তো, আমি এক কাজ করবো, এখানে কি করব, আমি সারি করে দেবো 5টা। আগে ছিল 4 জন করে একজন এক্সট্রা, এখন এখানেও 5টা করে দিয়ে দাঁড় করে দিলাম, এখানেও 5টা, এখানেও 5টা, এখানেও 5, এখানেও 5, এখানেও 5। তাহলে দেখো 5 আর 5 10 আর 5 15 আর 5 20 আর 5 25 না? তাহলে প্রতিটা সারিতে 5 জন করে দাঁড় করালে একজন বাচ্চাও এক্সট্রা থাকবে না। সুতরাং আমি এখন প্রত্যেক সারিতে 5টা করে দাঁড় করাবো। বোঝা গেল? সহজ অঙ্ক, কোনো কঠিন কিচ্ছু না। 12 এর গুণনীয়ক কোনটি? তাহলে 12 এর গুণে 1 2 3 5 7 দিয়ে ভাগ করা যাবে না, এটা হবে না। 2 3 5 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 1 2 3 4 5 6 12 হয়ে গেল। তাহলে 12-র উৎপাদক বা গুণনীয়ক 1 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে, এইগুলো দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে ক ও খ হলে সংখ্যা দুটির মধ্যে সম্পর্ক কি, সম্বন্ধ কি? ভালো কথা, আমরা এই অঙ্ক কালকেও করলাম। আমরা কি জানি, সংখ্যা লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো এই ক কি লসাগু আর খ গসাগু, তাহলে ক গুণ খ মানে কি সংখ্যা দুটির গুণফল। তাহলে অপশনটা প্রথমে, এই ক গুণ খ সংখ্যা দুটির গুণফল, যোগফল না কিন্তু গুণফল সংখ্যা দুটির, ক গুণ খ মানে সংখ্যা দুটির গুণফল। তারপরে দেখো এই 9 12 আর 15 লসাগু কত? তাহলে আমরা ওই লসাগু যেভাবে করতে হয় 9 12 15। তাহলে দেখো এই 12 তোমরা খাতায় কিন্তু করবে, ঠিক আছে? আমি তো সহজে করে দিচ্ছি। 9 12 15, 3 দিয়ে ভাগ করি, 3 4 5, আর হবে? আর যাবে না। এবার সব গুণ করে দেবো আমি, ঠিক আছে? 3 3 9, 4 9 36, 5 36 180। তাহলে 180 কি এই 9 12 15-র লসাগু। কিন্তু এখানে কি আছে, এখানে আছে 3 4 12 5 12 60, এটা হবে না। 3 2 6, 5 6 30, হবে না। 3 3 9 18, 18 5 8 90, তাহলে 90, তাহলে এটাও হবে না, কোনোটিই না। আমার লসাগু কত হবে? লসাগু হবে 180 উত্তর, ঠিক আছে? তাহলে তারপরে দেখো একটি লাঠির এত অংশ পেতে ওই লাঠির এত অংশের কটি টুকরো লাগবে? আমার দরকার এত অংশ, ঠিক আছে? আমার দরকার এত অংশ, তাহলে এই রকম কতগুলো অংশ আমার প্রয়োজন, ঠিক আছে? আমার দরকার এত অংশ, তাহলে এইরকম কতগুলো অংশ আমার প্রয়োজন। ভালো কথা, আমার দরকার কত? দরকার হাফ অংশ, এরকম দরকার না, আমি এই রকম কতগুলো অংশ আমার দরকার। তাহলে দেখো
আমি এক কাজ করি, এই এই আমি ভগ্নাংশ তুলে দেবো। তা কী করবো, এই নিচের যে হর আছে, হর দিয়ে আমি প্রত্যেকে গুণ করে দিই। কত হয়, 6 দিয়ে গুণ করি, এটাও 6 দিয়ে গুণ করলাম। কত হয়, এটা হয় 1, আর এটা কত হয়, এটা এটা হয় 3। তা 3 অক্ষে এটা 3 হচ্ছে, এটা হচ্ছে গিয়ে 1। তাহলে আমার ভগ্নাংশ থাকলো না, কারণ ভগ্নাংশ হলে আমার করতে সমস্যা হয়। ঠিক আছে, আমি ভগ্নাংশটা কী করলাম, পূর্ণ সংখ্যায় কনভার্ট করলাম। কী করলাম, তলার যে 2 আর 6 এদের এলসিএম দিয়ে গুণ করে দিলাম। এবার দরকার আমার 3 অংশ। আমি এক অংশের কতগুলো টুকরো প্রয়োজন, আমার এক অংশের 3খানা টুকরো যদি পাই, আমি 3 অংশ তৈরি হয়ে যাবে আমার। ঠিক আছে, আমার দরকার 3 টাকা, তাহলে 1 টাকার কতগুলো কয়েন লাগবে, আমার 3টে লাগবে। ঠিক এখানেও তাই, তাহলে আমার 3টে ওইরকম অংশ পাওয়ার জন্য আমার 3টে হলে আমার অংশটি হয়ে যাবে। তারপরে দেখো, এই একটা ভগ্নাংশ দেওয়া আছে, এর মধ্যে কোনটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের উপরটা ছোট হয় আর নিচেরটা বড় হয় না, উপরে ছোট নিচে বড়। তাহলে উপরে এরা মিশ্র ভগ্নাংশ, এটা উপরে বড়, এটা হচ্ছে যে উপরে বড়, এটাও হবে না। ঠিক আছে, কোনোটিই না। যদি অপশান থাকতো এটা 3-এর 7, তাহলে এটা আমার উত্তর হতো। ঠিক আছে, এটা প্রকৃত ভগ্নাংশ, এগুলো সব অপ্রকৃত, এটা মিশ্র। তারপরে দেখো, এই 1-এর 2, 2-এর 3, 3-এর 4, 5-এর এর মধ্যে কোনটা বড়। দেখো, যখন দেখবে, তোমরা এটা যে মনে রাখবে, এগুলো অঙ্ক না করলেও করা যায়। যখন দেখবে যে লব এবং হরের পার্থক্য 1, কি বললাম, লব এবং হরের পার্থক্য যখন দেখবে 1, তখন মনে রাখবে সবচেয়ে বড় সংখ্যাটাই সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যাটাই সবচেয়ে ছোট। দেখো, 4 আর 5-এর পার্থক্য 1 না, 3 আর 4-এর পার্থক্য 1 না, 2 আর 3-এর পার্থক্য 1 না, 1 আর 2-এর পার্থক্য 1 না। যখন দেখবো যে লব এবং হরের পার্থক্য 1, তখন সবচেয়ে বড়টাই সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোটটাই সব থেকে ছোট। ঠিক আছে, ভগ্নাংশগুলো এই ভগ্নাংশ এরকম হতে পারতো, 3-এর 4, 8-এর 9, 25-এর 26, 71-এর 72, ওই সংখ্যাগুলো পরপর, কিন্তু এই সংখ্যাগুলো পরপর না। তবুও দেখো পার্থক্য 1 না, পার্থক্য 1, পার্থক্য 1, পার্থক্য 1, পার্থক্য 1। তাহলেও সবচেয়ে বড়টি হবে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোটটি হবে সবচেয়ে ছোট। এটা খাতায় লিখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, সারা জীবন কাজে লাগবে। তারপরে দেখো, একটি জমির এত অংশে লঙ্কা, এত অংশে পেঁয়াজ, এত অংশে আদা লাগানো হয়, কোনটায় বেশি লাগানো হয়েছে। তাহলে এক কাজ করি, আমি 9, 12 আর 18 লসগু করি, লসগু 36। তাহলে প্রত্যেকে আমি হরগুলোকে কী করবো, 36 করবো। ঠিক আছে, তাহলে এটাকে আমি 4 দিয়ে গুণ করে দিই, 4 দিয়ে গুণ করে দিলাম, উপর নিচে আমি 4 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, এটাকে 12কে 36 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, উপরেও 3 দিয়ে গুণ করি। এটাকে আমি 18কে 2 দিয়ে গুণ করলে 36, 7কে 2 দিয়ে গুণ করলে 36, এই 14। তাহলে নিচে কত, নিচে এটাও 36 হচ্ছে, নিচে 36, এখানেও 36, কোনো সমস্যা নেই, এখানেও 36। তাহলে আমার নিচের অংশ দেখার কোনো দরকার নেই, দেখব উপরটা যেটা বেশি সেটাই হবে উত্তর। তাহলে এখানে 7 দুগুণ 14, এখানে 3 5 15, 4 দুগুণ 8। তাহলে 8, 14 আর 15-এর মধ্যে কোনটা বড়, এই 15 বড় না। তাহলে পেঁয়াজের দিকে আমার সবচেয়ে বেশি আমার জমি ব্যবহার করা হয়েছে, মানে পেঁয়াজ সবচেয়ে বেশি লাগানো হয়েছে। বোঝা গেল? তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে, এই সরল অঙ্ক। এখানে দেখো কী করতে হবে, এখানে এই লসাগু সব 6 হবে, কতগুলো 6 আছে সবগুলোই 6 হয়ে যাবে আমার। ঠিক আছে, তো লসাগু 6, উপরে আমার 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, মানে 1 আর 1 2 আর 1 3 আর 1 4 আর 1 5 6, উপরে 6/6 ভাগ 6। তাহলে কত হবে আমার, 6 6 কেটে যায় না, তাহলে 1 ভাগ 6, মানে 1-এর 6 উত্তর। অপশান 1-এর 6 নেই, কোনোটাই নেই, তাহলে কোনোটাই নাই। ঠিক আছে, যদি অপশান থাকতো 1-এর 6, তাহলে এটি উত্তর আমার হতো। তারপরে দেখো, এখানে আবার তলায় একই রকম অঙ্ক, তলায় লসাগু সব প্রত্যেকে 6 হবে, আর উপরে দেখো 5 আর 5 10 আর 5 15, 5 20, 5 25, 5 30, তাই না, উপরে 30, তলায় 6 কাটলে কত হয় 5। তার মানে এখানে আবার 5 দিয়ে পরে ভাগ আছে, তাহলে 5 ভাগ 5 কত হয় 1, আমার উত্তর। খুব সহজ অঙ্ক, কোনো কঠিন কিছুই না, একদম নর্মাল। তারপরে দেখো এখানে কি আছে, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এর সঙ্গে গুণ করে যোগ করতে হবে। তাহলে 25 গুণ বার কত হয় 300, তাই না, 3-এর পরে 2 শূন্য 300 হবে। এবার দশমিক 1 ঘর 2 ঘর পরে দশমিক, তাহলে এখানে আসলো 3, আর এখানে 4 গুণ 37, তাহলে 4 গুণ 37 করি আমি,
37 সঙ্গে 4 গুণ করি, 4 সাথে 28, 8 আমার 2, 3 12 2 14। এইখানে পয়েন্ট ছিল না, তাহলে এক ঘর পরে পয়েন্ট হবে এই, আর আমার 3 যোগ হবে, তাই না? তাহলে 8 7 1 17.8 আমার উত্তর। হ্যাঁ, সহজ অঙ্ক, নর্মাল গুণ ভাগ। 17.8 উত্তর, 17.8, এই অপশান সি আমার উত্তর। তারপরে দেখো এখানে কী করতে হবে, 1 থেকে 0.25 বিয়োগ করতে হবে। তোমরা করবে 1 থেকে 0.25 বিয়োগ করলে কত হবে? 0.75। এর সঙ্গে কী করতে হবে? এর সঙ্গে আবার 0.8 গুণ করতে হবে, তাই না? তাহলে এর সঙ্গে 0.8 গুণ করলে কত হবে? 8 75 600, তাই না? 600, এই 600। তাহলে আমার এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর পরে আমার পয়েন্ট যাবে, 3 ঘর পরে পয়েন্ট মানে এই, তাহলে 2 শূন্য কেটে যাচ্ছে, তাহলে 0.6। তাহলে 0.6কে আমি কী করবো? 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দিয়ে ভাগ করলে 15, এখানে পয়েন্ট, ঠিক আছে, 0.16। এই পয়েন্টটা এখানে চলে আসবে, 10 হবে, ভাগ করলে 0.15 উত্তর আমার, ঠিক আছে? ভাগ করবে তোমরা, দেখবে 0.15 উত্তর আসবে। তারপরে দেখো 115কে 4 দিয়ে ভাগফলের ভগ্নাংশটি কত হবে? ভাগফলের ভগ্নাংশ, তার মানে 115কে আমি ভাগ করি, আমি 115কে 4 দিয়ে ভাগ করলে 4 2 8, 3 5 35, তাই না? তাহলে 4 8 32, থাকবে 3, তাহলে 28 পূর্ণ 3-এর 4 আমার মানে ভাগফল। তাহলে ভাগফলের যে ভগ্নাংশ সেটা কোনটা? 3-এর 4 আমার উত্তর। বলেছে ভাগফলের ভগ্নাংশটি কত? ভাগফলের ভগ্নাংশটি 3-এর 4, অপশান সি আমার উত্তর। কোনো বিদ্যালয়ে সোম থেকে শনি পর্যন্ত উপস্থিত ছাত্রের প্রতিদিনের গড় 372। তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, একে 6 দিয়ে গুণ করে দাও, কত হয়? মোট পেয়ে যাবো আমি 6 দুগুণে 12 2, হাতে আমার 1, 6 7 42, 8 একে 43, 3 হাতে আমার 4, 3 6 18 আর 4 22। তাহলে মোট বাচ্চা এতজন। বলেছে সোম থেকে বৃহস্পতি পর্যন্ত গড় উপস্থিতি 330, তাই না? তাহলে আমি সোম থেকে এটাকে 4 দিয়ে গুণ করি আমি, তাহলে 36, 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 6 24, 4 হাতে আমার 2, 12 2 14, তাহলে 1440। বলেছে শুক্র আর শনিবারের মোট ছাত্র, তাহলে আমি 1440 এই 2232 থেকে বাদ দেবো, ঠিক আছে? 1440 বিয়োগ করলে শেষে আমার 2 আসবে না, শেষে 2 আছে, এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই, তাহলে শেষে 2 আমার একটা, এটাই আমার উত্তর। বোঝা গেল, সহজ অঙ্ক, কোনো কঠিন কিছু না। বেঙ্গাইয়ের রাস্তা দিয়ে প্রতিদিন ঘন্টায় 152টি গাড়ি যায়, সকাল 10টা থেকে বিকেল 4টে। তাহলে 10টা থেকে 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে, 6 ঘন্টা, 6 ঘন্টায় কতটা গাড়ি যাবে? এটাকে 6 দিয়ে গুণ করে দেবো আমি, 6 দুগুণে 12 2, হাতে আমার 1, 6 15 90 আগে 91, তাহলে 912টি গাড়ি সকাল 6টা থেকে যাবে। সহজ অঙ্ক, কোনো ব্যাপার না। তারপরে দেখো একটি বাগানে 3টি আম গাছ আছে, প্রথম গাছে যত আম ধরে দ্বিতীয় গাছে তার দ্বিগুণ এবং দ্বিতীয় গাছের 3 গুণ। তাহলে 3টে আম গাছ মনে করে, একটি আম গাছ এ, আরেকটি আম গাছ বি, আরেকটি আম গাছ সি। তাহলে এ গাছে যদি এক্সটি আম ধরে, বি গাছে এ এর দ্বিগুণ, তার মানে 2x, আর তৃতীয় গাছে বি গাছের 3 গুণ মানে 6x। বোঝা গেল? বলেছে তৃতীয় গাছে 186টি আম ধরে, তাহলে তৃতীয় গাছ মানে কত? তৃতীয় গাছ মানে এটা না, 6, তাহলে এই 6x-এর ভ্যালু কত? 186। এক্সের ভ্যালু কত? এই 6x-এর ভ্যালু 186, এক্সের ভ্যালু 6 দিয়ে ভাগ করলাম, কত হয়? 3 6 18, 6 অক্ষে 6 মানে 31, তাহলে এক্সের ভ্যালু 31। আমাকে কী বলেছে? গাছগুলিতে গড়ে কটি করে আম ধরে, তাহলে এখানে 2x, x আর 6x-এর গড় কত হয়? 2x যোগ x যোগ 6x। গাছ কটা? এ একটা, 3টে গাছ, 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে 2 আর 3 আর 6 9 না, তাহলে 9x/3 মানে কত হয়? 3। তাহলে এক্সের ভ্যালু কত আমার? 31, আমার 3x পেয়েছি গড়, এখানে গড়ে পাচ্ছি 3x, তাহলে 3x মানে কত? 3 গুণ 31, মানে প্রতিটা গাছে 93টি করে আম পাওয়া যায়। আমি কি করলাম? এখান থেকে গড় করলাম, তাহলে আমার বড় গুণ যোগ বিয়োগ করতে হলো না। আর তোমরা করতেও পারো এরকম যে এই 2x-এর ভ্যালু, এক্সের ভ্যালু 31, 2x-এর ভ্যালু কত হয় সেটা বের করবে, তারপরে এক্সের ভ্যালু বেরিয়ে গেছে, 6x-এর ভ্যালু বার করবে, ভাগ করে সবগুলো যোগ করবে, যোগ করার পরে আবার 3 দিয়ে ভাগ করবে, দেখবে 93 উত্তর আসবে, ঠিক আছে? তাহলে গড়ের গাছগুলোতে আমার
93টি আম ধরেছে। একটি ছাপাখানায় শ্রমিকদের মজুরি বাবদ সপ্তাহে খরচ পড়ে এত টাকা। প্রত্যেক শ্রমিককে গড়ে এত টাকা দিলে কতজন শ্রমিক কাজ করে? তাহলে এটা কী করবে? 125 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে অপশান যা আছে, এখানে 125 গুণ 125 করলে উত্তর হয় এই 156 তাহলে এখানে কোনোটি হবে না, উত্তর হবে 125 জন শ্রমিক ওই কারখানায় কাজ করে। তারপরে দেখো নিচে প্রশ্নটা কি আছে, ফুটবল কোন শ্রেণীর ঘনবস্তু? তাহলে ফুটবল গোলক শ্রেণীর ঘনবস্তু। ফুটবল কি? ফুটবল গোলক, মানে এরকম গোল, ঠিক আছে, পুরোটাই গোল, ফুটবল গোলকের মতো, ঠিক আছে। দেখো তোমার গোলকের একটা উদাহরণ দেখাই। দেখো ফুটবল কীরকম দেখতে পাচ্ছ? এই যে গোলক, দেখো ভালো করে দেখো গোলকটা, দেখেছো কীরকম? এরকম না, পুরো ফুটবলটা কিন্তু এরকম গোল, ঠিক আছে। এটা বৃত্ত না কিন্তু গোলক, 3D, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে, ঠিক আছে। দেখো কি সুন্দর গোলক। এটা কি? এটা ফুটবল এইরকম, তাহলে গোলক শ্রেণীর অন্তর্গত ফুটবল, ঠিক আছে। তারপরে দেখো একটি ইটের কয়টি তল? একটি ইটের তল 6টি তল, ঠিক আছে। ইট তোমরা যদি দেখো, ইটটা এরকম হয়, তাই না? তাহলে এই পাশে এইখানে একটা, এই একটা, এই একটা, আবার সামনে একটা, আর এই দুটো তল, ঠিক আছে। মনে করো এরকম ইট, এটা আমাদের এই ইট, ঠিক আছে। দেখো 1 2 3 4 আর 1 2, তাহলে মোট 6টা তল ইটের যেরকম, ঠিক আছে। এগুলো ভেবে মনে রাখবে। তারপরে দেখো ঘনকের শীর্ষবিন্দু কটা? ঘনকের শীর্ষবিন্দু 8টি। ঘনকের শীর্ষবিন্দু মনে করো এটা ঘনক যদি হয়, এই কোনো 4টে, 1 1 2 3 4 আর 1 2 3 4, 4টে 4টে 8টা শীর্ষবিন্দু ঘনকের। ঘনকের ধার কোনটা? ঘনকের ধার 12টা। দেখো এটা যদি ঘনক হয় তাহলে, ঠিক আছে, এখানে দেখো 1 2 3 4, 4টে 1 2 3 4, 8টা 1 2 3 4, বোঝা গেল? তোমরা দেখবে ইট নিয়ে দেখবে যে পাশ, এই ধার মানে কি? এই কোণাগুলো কতগুলো, ঠিক আছে, এইগুলো কি? এগুলো ধার, আর এগুলো শীর্ষবিন্দু, কোণা, হ্যাঁ, মনে থাকবে। তার ধার 12টা, এটা মনে রাখবে। নিচের কোন বস্তুতে বৃত্ত দেখতে পাওয়া যায় না? তাহলে চোঙটাও তো এক প্রকারের, উপরে বৃত্ত দেখা যায়, চোঙে দেখা যায়। শঙ্কুর যদি দেখি, শঙ্কু এরকম, নিচে বৃত্ত দেখা যায়। আর অর্ধগোলক তো এই, ঠিক আছে, এর নিচে বৃত্ত দেখা যায়। তাহলে কোনোটিই উত্তর হবে না। উত্তর কি? কোনোটিই না। তারপরে দেখো পরের পেজে কি আছে, এখানে ইংরেজি আছে, কিছু অঙ্কও দেওয়া আছে শেষের দিকে। ষড়ভুজের, ষড় মানে কি? ষড় মানে 6, ষড় মানে 6। এবার ষড়ভুজের তল সংখ্যা কত? তল সংখ্যা 6টি। ষড়ভুজ মানে তল সংখ্যা 6টি। একটি বর্গক্ষেত্রের কটি কর্ণ? এই বর্গক্ষেত্র, এই কর্ণ, এই কোণা থেকে এই কোণা কি বলে? কর্ণ। একটা কর্ণ আর এই একটা কর্ণ, 2টি কর্ণ থাকে বর্গক্ষেত্রের। একটি ঘনকের বাইরের তলগুলি রং করতে 6 টাকা খরচ হয়। তাহলে ঘনকের 6খানা তল, 6 টাকা খরচ হয়। তাহলে খরচ হলে প্রতি তল রং করতে কত খরচ হবে, ঠিক আছে। তাহলে 6 টাকা, যদি মোট 6খানা তল, তাহলে 6খানা তলে যদি 6 টাকা খরচা হয়, তাহলে একটি তলে কত হবে? 1 টাকা খরচা হবে, 1 টাকা খরচা হবে। তারপরে দেখো এখানে দেখো কি আছে, এখানে 23শে জানুয়ারি বিদ্যালয় অনুষ্ঠান আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা যথাক্রমে 45, 48, 49, 50 জন ছাত্র উপস্থিত ছিল। ওই দিন গড়ে কতজন ছাত্র উপস্থিত ছিল? তাহলে কী করবে? এই 45, 48, 49 আর 50 সবগুলো যোগ করবে। যোগ করলে কতগুলো ক্লাস? 1টা 2টো 3টে 4টে, 4 দিয়ে ভাগ করবে, দেখবে উত্তর আসবে 48। তোমরা এটা নিজেরাই করবে, একদম কোনো কঠিন কিছু না। তারপরে দেখো একটি বাগানে নারকেল গাছ আছে, তাতে মোট এতগুলো নারকেল ফলেছে। যদি 7টি গাছের প্রথম 6টিতে 74, 62, 68, 75, 83, 87 নারকেল ফলে, তবে সপ্তম গাছে কটি নারকেল ধরেছে? তোমরা এক কাজ করবে, এই সবগুলো যোগ করবে, ঠিক আছে, বোঝা গেল? কী করবে? এগুলো সব যোগ করবে, যোগ করে যা হবে এটা থেকে ওইটা বাদ দেবে। এগুলো যোগ করবে, যোগ করে এটা থেকে বাদ দেবে, বাদ দিয়ে দেখবে উত্তর আসবে 61। তাহলে 61টি নারকেল সপ্তম গাছে ফলেছে, বোঝা গেল? কী করবে? এগুলো সব যোগ করবে, যোগ করে এটা থেকে বাদ দেবে, দেখবে উত্তর আসবে
61। ইংরেজি থেকে বাংলা লেখো প্লেন। প্লেন মানে কি? সমভূমি। হুড মানে কি? হুড মানে সাপের ফোনা, ঠিক আছে? হুড মানে সাপের ফোনা। জঙ্গল মানে তো ফরেস্ট। নদীর উপকূল হচ্ছে গিয়ে কোস্ট। তারপরে দেখো জেন্ডার চেঞ্জ করো, অ্যাক্টর কি হবে? অ্যাক্ট্রেস। ACTISS, অপশান এ আমার উত্তর, অ্যাক্ট্রেস। হ্যাঁ, তারপরে দেখো চেঞ্জ দ্য জেন্ডার, লিঙ্গ। এই CZAR, এটা মনে রাখবে জার। ওই প্রাচীনকালে অনেক আগে রাশিয়ার যে সম্রাট ছিল তাদের বলা হতো জার, ঠিক আছে? সম্রাট। CZAR, জার। এই সি এর উচ্চারণ সাইলেন্ট, তাই কি জারি না। উত্তর কী হবে? এদের যে লিঙ্গ পরিবর্তন ফেমিনাইন, জারি না। হ্যাঁ, উত্তর ডি উত্তর। তারপরে কি আছে দেখো, এম্পারার এমপ্রেস হবে, ঠিক আছে? EMPRESS, অপশান বি আমার উত্তর। এম্পারার কী হবে? তারপর সমচ্চারিত অর্থ, গোলক মানে যদি বর্তুল হয়, গোলক মানে কি? বৈকুণ্ঠ। গোলক মানে কি? বৈকুণ্ঠ। স্বর্গ। তারপরে দেখো পদ পরিবর্তন করো, গ্রাম্য। গ্রাম্য কী হবে? গ্রাম। গ্রামের পদ পরিবর্তন গ্রাম্য হয়। শিব, শিবের কী হয়? শিবানী। হ্যাঁ, শিবের শিবানী। শিবের কেউ শিবরাত্রি করো না কিন্তু আবার, ঠিক আছে? শিব হবে কি? শিবানী। সমচ্চারিত অর্থ লেখো, দ্বীপ অর্থ জল বেষ্টিত ভূমি। আর দ্বীপ মানে কি? দ্বীপ মানে হাতি। দয়বাই রশ্মিতে কী হয়? হাতি। আর দীর্ঘিতে জল বেষ্টিত ল্যান্ড। রঘু বংশে জন্মজার কী হয়? রাঘব। রঘু বংশে জন্মজার তাকে বলা হয় রাঘব। তারপরে দেখো পরের পেজে কি আছে, হর্ষবর্ধন কোন বংশে জন্মগ্রহণ করেন? হর্ষবর্ধন পুষ্যবতী বংশে জন্মগ্রহণ করেন। তারপরে দেখো হর্ষবর্ধন কোন বংশে জন্মগ্রহণ করেন? এটা হলো পুষ্যবতী বংশ। এখানে দেখো সন্ধ্যাকর নন্দী রচনা করেন রামচরিত মানস। দেখতে পাচ্ছ? এই রামচরিত শেষে কি? আমি। রামচরিত আমি। সন্ধ্যাকর নন্দী। হ্যাঁ, রামচরিত মানস রচনা করেন কে? সন্ধ্যাকর নন্দী। তারপরে কোন কোন খেলায় লাল বাহাদুর শাস্ত্রী কাপ যুক্ত? ফুটবল এবং হকি খেলায় লাল বাহাদুর শাস্ত্রী কাপ যুক্ত আছে। জাপানের প্রাচীনতম খেলা কি? জুডো। জাপানের প্রাচীনতম খেলা জুডো। তারপরে দেখো কনিষ্কের রাজসভায় কোন পণ্ডিত ছিলেন? অশ্ব ঘোষ ছিলেন কনিষ্কের রাজসভায়। বীরবলের আসল নাম কি? মহেশ দাস। বনমোরগ কোন দেশের জাতীয় পাখি? শ্রীলঙ্কা জাতীয় পাখি বনমোরগ। এমবুস কি? এমবুস হচ্ছে গিয়ে একদল সেনাবাহিনীকে বলা হয় এমবুস, ঠিক আছে? ভাগোয়া জান্ডা কার পতাকার নাম? ভাগোয়া জান্ডা ছিল ছত্রপতি শিবাজির ঝান্ডার নাম কি? ভাগোয়া জান্ডা। এরকম গেরুয়া কালারের, ঠিক আছে? এরকম সরু পতাকা, হ্যাঁ, গেরুয়া রঙের হয়, ঠিক আছে? এটা কি? ভাগোয়া জান্ডা। বাংলার সেন বংশের শেষ রাজা কে ছিল? লক্ষণ সেন। তাহলে 23 সালের 4-এর বৃত্তি পরীক্ষার প্রশ্নটি সমাধান করলাম। এর আগে আমরা 24 সালের প্রশ্ন দিয়েছি। তোমরা ক্লাসটা মন দিয়ে প্রত্যেক শ্রেণীর বাচ্চারাই করবে। সকল শ্রেণীর ক্লাসের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবে। পরের ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।